সজাগ হয়ে বললাম, তন্ময় তুমি কোথায়? কি করছো? সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল। আমি বললাম, তন্ময় সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, তোমাকে আমার ওই শর্ত মানতে হবে। তখন তন্ময় বলল, কি শর্ত শুনি? তখন আমি বললাম, তন্ময় আজকে আমি দেখলাম তোমাকে, তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছো, যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না, এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আর কোনোদিন সেখানে যাব না। তারপর আমি বললাম, তন্ময় আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ, তোমার চাহিদা আছে, যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারবো না। যতদিন আমরা তোমাকে বিয়ে না করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে। সব কথার এক কথা হচ্ছে, তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে। তখন তন্ময় বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আমার ছেলেকে বললাম, তন্ময় তুমি তোমার কাজ শুরু করো। মাত্র 17 বছর বয়সের ছেলে, তারপরও গায়ে প্রচুর শক্তি। আমার 17 বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল। মনে হলো যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি। আসলে কি বলবো, আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে তা আমার কল্পনার বাইরে। মনে মনে ভাবলাম, ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও 10 গুণ বেশি শক্তিশালী। সেদিন মনে হয়েছিল আমি নতুন কোনো অসুখে ভুগে হারিয়ে গিয়েছিলাম। যে রকম কৌশল ব্যবহার করেছিল তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না। তার একদিনের কাজের ফলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম। তারপর প্রতিদিনই আমার ছেলে তন্ময় এবং আমার এক অন্যরকম শাস্তি হতো, যে মাস্তি রহস্য আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু সত্যিকার অর্থে আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম, আমার যে অপূর্ণতা ছিল, সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল। মনের টান এবং চাহিদা অনেক সময় জাতপাত কুল কিছু মানে না, সে শুধু তখন উষ্ণ ছোঁয়া, যা পেলে সে তখন হয়ে যায় চির শান্ত। সবশেষে আমি তোমাদেরকে বলবো, এই কাজটি করাতে আমার 2টি উপকার হলো। এক হলো আমি আমার অতৃপ্ত ভালোবাসা কৃতিত্ব দিতে পেরেছিলাম, 2 হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। যাই হোক, এখন আমার ছেলে আমার সব, আমার সুখ, আমার শান্তি, আমার দুনিয়া, আমার বেঁচে থাকার অবলম্বন। মার সাথে এই ঘটনাটা বেশ কিছুদিন পরে, যখন আমি আমার ছোট বোন শান্তাকে হোটেলে নিয়ে যাই। আমার ছোট বোন শান্তা রাজশাহীর একটি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করত, আমাদের এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। ঈদের আগে তার ছুটি শুরু হবে আর সে বাড়িতে আসবে। মাকে শান্তা ফোনে জানায় যে সে তার বন্ধুর সাথে চলে আসবে। অন্যান্য সময় যখন শান্তার কলেজ ছুটি হয় তখন আমি গিয়ে ওকে নিয়ে আসতাম। যেদিন শান্তার আসার কথা ছিল সেদিন আমি ঘরেই ছিলাম আর তার আসার অপেক্ষায় ছিলাম। তখনই শান্তার ফোন আসে আর বলে সে আসতে পারবে না, কারণ তার বন্ধু এক আত্মীয়র বাসায় চলে যায়। এই কারণে আমাকে যেতেই হবে তাকে নিয়ে আসার জন্য। তখন প্রায় 3টা বাজে আর আমাদের বাড়ি থেকে তার হোস্টেলের দূরত্ব 120 কিলোমিটারেরও বেশি, আর 5টার পর গাড়িও পাওয়া যায় না। যদি আমি এখন গাড়িতে যাই তাহলে তার ওখানে যেতে যেতে রাত হয়ে যেত। একে তো নিরিবিলি এলাকা, তার উপর রাস্তা ভালো না। তাই আমি মাকে বললাম যে আমি আমাদের গাড়িটা নিয়ে যাই। মা অনুমতি দিয়ে দেয়। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যাই। 4 ঘন্টার মতো লেগে যায় তার ওখানে পৌঁছতে, আর তখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আমি যখন সেখানে পৌঁছি তখন দেখলাম আমার আদরের বোনটা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। ঈদের ছুটিতে কলেজ বন্ধ হওয়ার কারণে হোস্টেলের সব মেয়েরা বাড়িতে চলে গিয়েছিল। যখন আমি পৌঁছলাম তখন বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমি মনে করেছিলাম তুমি আসবে না। আমি বললাম, আমি তো আরও আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নিষেধ করে বললে যে তুমি তোমার এক বন্ধুর সাথে আসবে। তারপর শান্তা সরি বলল, আর আমি আমার ছোট বোনকে আদর করি। যখন বোন আমাকে ধরে তখন তার আমার সাথে লেপ্টে যায়। আমি অনুভব করি যে আমার বোনটা বড় হয়ে গেছে আর তাকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তখন আমার বোনকে নিয়ে আগের অনেক কিছু মাথায় আসছিল। আমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে গাড়িতে রাখি আর হোস্টেল সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেই। শান্তা ওই দিন স্কার্ট আর হাফ হাতা টপ পরে, যার ফলে তাকে খুব সুন্দর লাগছিল। শান্তাকে দেখে আমার মতো যে কোনো ছেলেরই মাথা খারাপ হবে। যখন আমরা 25 থেকে 30 কিলোমিটার অতিক্রম করি তখন দেখি রাস্তায় প্রচণ্ড ভিড়। আমি গাড়ি পার্ক করে নেমে জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? তখন তারা বলল, ব্রিজ ভেঙে গেছে, গাড়ি ও পারে যেতে পারবে না।
বুঝতে পারলাম আজ আর বাড়ি যাওয়া হবে বলে মনে হয় না। এ কথা আমি গিয়ে শান্তাকে জানালাম আর বাড়িতে মাকে ফোন করে কথাটা জানালাম। তারা বলল, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আজ আর আসার দরকার নাই। ওখানে আশেপাশে দেখো কোনো হোটেল পাও কিনা। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। তারপর গাড়িটা ঘুরিয়ে শহরের দিকে আবার ছুটলাম হোটেলের খোঁজে। তখন প্রায় রাত 9টা বাজে। বেশিক্ষণ খুঁজতে হয়নি, অল্প দূরে যেতেই আমরা ছোটখাটো একটা হোটেল পেয়ে গেলাম। আমি গিয়ে হোটেলে রুমের কথা জিজ্ঞেস করতে একটা মিলে যায়, তবে ওখানে মেয়ে নিয়ে গেলে রুম দেই না। কিন্তু যখন আমি বললাম ও আমার ছোট বোন আর আমাদের সমস্যার কথা, তখন তারা রুম দিতে রাজি হয়। তারপর আমি ব্যাগ নিয়ে ছোট বোনকে নিয়ে আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি বোনকে বললাম, তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও, আর এর মধ্যে আমি বাইরে গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু পাওয়া কিনা। শান্তা বলল, ঠিক আছে ভাইয়া। আমি বাইরে চলে গেলাম। হোটেলে গিয়ে আমি খাবারের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু ছোট হোটেল আর রাত হওয়াতে তারা বলল এখানে খাবারের ব্যবস্থা নাই। শুনে আমি মার্কেটে চলে যাই খানা আনার জন্য। মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমার জন্য একটা বিয়ার নেই, সাথে একটা লিমকাও নেই। এরপর আমি যখন রুমে যাই তখন দেখি শান্তা ফ্রেশ হয়ে গেছে, আর গোসল করার কারণে তার চুল ভিজা ছিল, আর সে ছোট একটা পরে আছে। ছোট হওয়ার কারণে সুন্দরভাবে তাকে কিছুটা দেখা যাচ্ছিল। আমি যখন তাকে এই অবস্থায় দেখি তখন আমার ভিতরে কেমন কেমন হতে থাকে, আর মনে মনে ভাবি আমার বোনটা আমার গার্লফ্রেন্ড হলো না কেন। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, কেননা আজ রাত আমার খিদে তাকে দিয়ে পূরণ করি। তারপর আমি টেবিলে খাবারগুলো রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যাই, আর ফ্রেশ হয়ে এসে খানা খেতে বসি। শান্তা পানি নিয়ে আসে আর আমরা খেতে শুরু করি। খাওয়া শেষে সে যখন কোল্ড ড্রিঙ্কস খেলো তার একটু সন্দেহ হলো, আর আমাকে বলল, ভাইয়া কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ অন্যরকম লাগছে কেন? তো আমি শান্তাকে বললাম, মনে হয় পুরনো হয়ে গেছে, যার ফলে তোমার কাছে অন্য রকম লাগছে। আমরা আবার খানা শুরু করি। খাবার খাওয়া শেষে আমিও কোল্ড ড্রিঙ্কস খাই। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের সাথে বিয়ার মিশানো ছিল সেহেতু আমার একটু নেশা ধরেছিল। আমি আর চোখে শান্তার দিকে তাকিয়ে দেখলাম তার কি অবস্থা। দেখলাম তারও আমার মতো অবস্থা, ছটফট করছে। সে আমাকে বলল, ভাইয়া আমার মাথা ঘুরছে। আমি বললাম, মনে হয় জার্নি করাতে এমন লাগছে। তখন তাকে বললাম, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো আর শুয়ে শুয়ে কথা বলো। তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর যখন সে বিছানায় গেল তখন ছোট সরে গিয়ে উপর চলে যায়। কিন্তু সেদিকে তার কোনো নজরই নেই। আর আমি যখন দেখি তার, আমার তো পাগল হওয়ার মতো অবস্থা। আমি সব কিছু ভুলে গিয়ে তার দেখতে থাকি আর নিজে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করি। এর মধ্যে সে জিজ্ঞেস করে বসল, কি দেখছ ভাইয়া? আমি বললাম, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? সে বলল, না বলো। আমি বললাম, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। সে খুশি হয়ে আর লজ্জা পেয়ে বলল, তুমি না ভাইয়া আমাকে সব সময় জ্বালাও। সে আরও বলল, আমি কথায় এত সুন্দর? সুন্দর তো বৃষ্টি আপু। তখন আমি তার কাছে গিয়ে বলি, দেখো তুমি কত সুন্দর, আর সেই সাথে তার হাতও দেখাই। তারপর আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে না হয়নি? সে বলল, না এখনো হয়নি। আমি বললাম, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, আমার মনে তোমার ভালো লাগবে বলে আমি তাকে কোল্ড ড্রিঙ্কস দেই। আবারও আমরা কথা বল